আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আজকে ফেসবুকে একটা ঘোষণা দিয়েছিলাম যে গতকালকে আমাদের আসিফ নজরুল সরকার আমাদেরকে যেই আয়নাঘর দেখিয়েছেন, সেই আয়নাঘর এটা আসলে আয়নাঘরের একটা বিকৃত রূপ। আয়নাঘরের আসল যে রূপ আমরা বিভিন্ন মানুষের কাছে এতদিন ধরে যেটা জেনেছি এবং যারা এইসব আয়নাঘরগুলোতে র‍্যাব, ডিজিএফআই, পুলিশ বিভিন্ন বাহিনীর যে আয়নাঘরগুলো ছিল সেখানে যারা বন্দী ছিলেন তারা কালকের সেই বিষয়টা দেখে বিস্মিত। আমাকে বেশ কয়েকজন জানিয়েছেন যে ভাই এটা আয়নাঘরের আসল রূপ না। আয়নাঘর আরো অনেক ছোট, ছোট রুম, অনেক ঘিঞ্জি পরিবেশ। সেখানে দেয়াল কেটে তারপরে জানালা বানানো হয়েছে। সেই জানালাগুলো যেখানে ছিল না, যারা ভেতরে ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী এটা পুরোপুরি এই ৬ মাসে এটার একটা অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তন করে তারপরে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। তো আমরা জানি না ওয়াকার এবং ইউনূস এই আসিফ নজরুল মিলে জনগণের সাথে এই প্রতারণা কেন করেছে? আওয়ামী লীগের প্রতি তাদের এই যে মানবতা, মানুষকে বুঝতে না দেওয়া, যে শেখ হাসিনা কতটা নিষ্ঠুর, কতটা নির্দয় ছিল সেটা বুঝতে না দেওয়ার এই যে একটা কৌশল, এটা কেন নিয়েছেন সেটা তারাই বলতে পারবেন। আমার সাথে যেসব মানুষেরা ঘুমাচ্ছেন, আমাদের এখানে আসলে আজকে অনেকেরই উপস্থিত থাকার কথা। আমি এট এ টাইমে হয়তো সবাইকে নিতে পারবো না। তারপরেও বেশ কয়েকজন আছেন। তাদের আমি সবাইকে আলাদা, আলাদা করে পরিচয় করে দেওয়ার চাইতে আমার মনে হয় প্রথমে শুরু করি আমাদের আহমেদ রফিক ভাই। শফিক ভাই বলতে পারেন। জি, শফিক ভাই আগে বলুন। আচ্ছা, জি শফিক ভাই আপনি তাহলে শুরু করেন। আসলে আমরা যে আয়নাঘর দেখেছি সেই আয়নাঘরের কোনো এক জায়গায় আপনিও ছিলেন। সো আপনি কেমন দেখেছেন? কালকে যেটা দেখেছেন তার মধ্যে কোনো পার্থক্য ছিল কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকে সাংবাদিক ইলিয়াস ভাই আমাদেরকে আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের দর্শক, আমাদেরকে অনেরা যারা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা মন্ডলীর সমন্বয়ে আপনারা দেখেছেন যে ওনারা আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। এজন্য আমরা ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে আরো বেশি খুশি হইতাম যদি 5ই আগস্টের পরপরই ওনারা মানে যখন সরকার গঠন হলো 8ই আগস্ট এর কয়েকদিনের মধ্যে খুব যত দ্রুত সম্ভব আয়নাঘরগুলো যাইতে পারতেন যদি, তাহলে আরো বেশি ভালো হতো। আমরা গতকালকে যে আয়নাঘরের দৃশ্যগুলো দেখলাম, এই দৃশ্যগুলোতে আমাদের স্পষ্ট মনে হয়েছে যে এখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তো আমাকে 2022 সালের 13ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 8টা 35 মিনিটে আমাকে র‍্যাব 1 আমাকে গুম করে, এবং আমাকে গুম করার যে কাহিনীটা ছিল আমি মোটেও কল্পনাও করতে পারি নাই। আমি ওদিকে পরে যাচ্ছি। আগে হলো যে আয়নাঘরগুলো আমরা দেখলাম, এগুলো কতটুকু ঠিকভাবে ঠিক আমরা যতটুকু দেখেছি বা আমরা আয়নাঘরে ছিলাম, আমি 40 দিন ছিলাম 2022-এর 13 জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারির 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমি প্রায় 40 দিন আয়নাঘরগুলোতে ছিলাম। তো আয়নাঘরে আমাকে রাখা হয়েছিল উত্তরায় র‍্যাব 1-এ রাখা হয়েছিল। তো সেখানে আমি যেগুলো দেখেছি ওই আয়নাঘরগুলোতে ভেন্টিলেশন ফ্যান ছিল না এবং জানালাও ছিল না। আমরা গতকালকে যে আয়নাঘরগুলো দেখেছি এখানে আমরা দেখেছি যে এখানে জানালা আছে। নামায় রাখেন, ছবিটা ধরে রাখতে হবে না, ওটা নামায় রাখেন। আলামিন ভাই ছবিটা নামায় রাখেন। জানালা ছিল, জানালা ব্লক করে দেওয়া হয়েছে, কোথাও নতুন নতুন প্লাস্টার করা হয়েছে। এনামুল ভাই ছবিটা নামান, ছবিটা ধরা নামায় রাখেন। এনামুল ভাই ছবিটা নামান। হ্যাঁ, আপনারা বসেন সুন্দর করে। জি। তো এই কোথাও কোথাও ভেন্টিলেশন ফ্যান লাগানো হয়েছে, কোথাও ইটের দেওয়াল ভেঙে রুমটাকে প্রশস্ত করা হয়েছে, আবার কোথাও প্লাস্টার করা হয়েছে। তো আমি যতটুকু জানি যে র‍্যাব 1 আমাকে রাখা হয়েছিল, সেখানে আমাকে যে সেলগুলোতে রাখা হয়েছিল সেখানে তাদের দেওয়া ভাষ্যমতে, যেমন যখন আমাকে তারা টর্চার করতেছিল ব্যাপকভাবে, তখন তারা বলতেছিল তুমি বলবা না এখানে আরো 50টা সেল আছে, আর 50 জন লোক আছে এখানে। তো তাদের যে অবস্থা হয়েছে তোমারও কি অবস্থা হবে, অথবা তারা তাদের যে পরিণত হয়েছে তোমারও কি পরিণত হবে। এভাবে 50টা সেলের কথা তারা বলেছে, ছোট ছোট খোপড়িঘর। এই খোপড়িঘরের পদ্ধতিটা বা সিস্টেমটা হলো এমন, আমরা যে এই বিভিন্ন জায়গায় একেবারে ঢাকা শহরে যে ছোট ছোট ফ্ল্যাটের মধ্যে ছোট ছোট বাথরুম দেখি, এই বাথরুমটার সাইজ হলো যে একটা দরজা সমান, মানে এটা দরজাটা যতটুকু বাথরুমটা ততটুকু প্রস্থ থাকে। তো ওই আয়নাঘরগুলোর অবস্থা এমন ছিল যে একটা দরজা যতটুকু প্রস্থ, তার প্রস্থটাও ততটুকুই, লম্বাটা হলে দৈর্ঘ্য হলে একটা মানুষ শুইতে পারে এতটুকু, আর উচ্চতা হলো হাত দিয়ে উপরে দাঁড়িয়ে হাত দিয়ে ধরা যায়। তো এই সিস্টেম ছিল। ওখানে কোনো জানালা ছিল না, ওখানে কোনো ভেন্টিলেশন ফ্যানের ব্যবস্থা ছিল না, ওখানে ওই ঘরগুলোর অবস্থা নিচেতে ফ্লোর গুলো ছিল ভাঙ্গা, এবড়ো ছিল, দেওয়ালগুলো একই অবস্থা ছিল। তো সেখানে র‍্যাব 1-এর এই পরিবেশ ছিল। তো গতকালকে যে আমরা দেখলাম অনেকগুলো রুম বড় দেখলাম, এখানে ভেন্টিলেশন ফ্যানের ব্যবস্থা দেখলাম। অনেকে বলছে যে ভেন্টিলেশন ফ্যানগুলো চালু করলে আওয়াজ বাইরে যায় না। ওখানে তো কোনো ধরনের আওয়াজ বাহিরের সাথে কোনো জানালা কোনো ছিদ্রই ছিল না। ভিতরে কি হতো না হতো, ভিতরেই অবস্থাগুলো আমরা আশেপাশে কান্নার আওয়াজ শুনতাম, বাইরের কি হতো না হতো সেটা বোঝাই যাইতো না। কখনো কখনো আমরা বাইরে যখন নাকি আজানের আওয়াজ আসতো, তখন আজানের আওয়াজ মাঝে মাঝে আমরা শুনতাম, যে আজানের আওয়াজ শুনে বুঝতাম যে দিন না রাত বা পার্থক্য আছে, অত খৈরুম মিনান নাহুম শুনে আমরা বুঝতাম যে আজানটা হচ্ছে ফজরের, এই যে অন্য আজানের যে পার্থক্য। এভাবে ওই ঘরগুলোর অবস্থা ছিল। আর এই ঘরগুলোর একটা লোকেশনটা এমন ছিল, 2 সারি সারি সারি, যেমন কোথাও পাবলিক টয়লেট থাকলে যেভাবে থাকে আর কি, যে মাঝখান দিয়ে রাস্তা থাকে চিপাগুলি রাস্তা, আর 2 সারি ছোট ছোট খোপড়ি, এমন ছিল ওই ঘরের সিস্টেম গুলো। একেবারে ছোট ছোট, একটা মানুষ ওখানে দীর্ঘদিন থাকতে থাকতে পাগল হয়ে যেত।
ওখানে পাগলের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যেত, আর কেউ তো কাউকে দেখার সুযোগ ছিল না। আর আমাদের বেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। আমাদের আয়নাঘরগুলো যেগুলো ছিল, আমরা যে সেলগুলোতে ছিলাম সেখানে বাথরুম আমাদের রুমে ছিল না, বাথরুম পাশেই ছিল। সেখান থেকে বাথরুমের জন্য প্রয়োজন পড়লে তাদেরকে বারবার অনুরোধ করলে, ডাকাডাকি করলে তখন তারা ছেলে নিয়ে যেত। আবার বাথরুমের ব্যবস্থা এমন ছিল খোলা, দরজা খোলা রাখতে হবে, ওখানে দরজা লাগানো যাবে না বা আটকানো যাবে না, সেই অবস্থায় ছিল। তো একটা মানুষ কি ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়লে মানে কিছু করার থাকে না সেখানে, সেটা ইচ্ছা করে করতাম বা বাধ্য হয়ে করতাম। সেখানে তারা বাথরুমের সামনে দাঁড়ানো থাকতো, আর ওখানে বাথরুম সারতে তো সময় দেওয়া হতো 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট। আবার কখনো টাইম ওভার হয়ে গেলে ভিতরে ঢুকে ওখানে অবস্থায় পিটানো শুরু করতে, হাতে লাঠি সবসময় তারা দাঁড়ানো থাকতো। তো এই অবস্থা ছিল সেখানে। আর সবসময় তো প্রহরীরা এরকম তাদের যে কারারক্ষী যারা ছিল বা আয়নাঘরের রক্ষী যারা ছিল তারা লাঠি নিয়ে থাকতো। আমাদের 2 হাতে সবসময় হ্যান্ডকাপ পরানো থাকতো। এই হ্যান্ডকাপের কারণে আমাদের এই পশমগুলো একেবারে খালি হয়ে গেছিল, আর এগুলো প্রতিনিয়ত কাটার মতো দাগ হয়ে যেত, কখনো কখনো রক্ত আসতো এই 2 হাতে যখন নাকি একসাথে হ্যান্ডকাপ লাগানো থাকতো। আর চোখ বাঁধা থাকতো, সবসময় চোখ বাঁধা থাকতো, মোটা প্যান্টের কাপড় দিয়ে চোখ বাঁধা থাকতো, 24 ঘন্টায় চোখ বাঁধা থাকতো। কখনো কখনো তারা ডাইকে আইসা এভাবে কাছে নিয়ে ডাকতো, এদিকে আয়, খুব আস্তে আস্তে আশা করে হাতে এভাবে হাত ঢুকায় দেখতো যে এটাকে আমরা লুজ করে ফেলছি কিনা, বা লুজ হয়ে গেছে কিনা, বা এখানে কোনো কিছু দেখে ফেলছি কিনা। এভাবে তারা টানাটানি করতো আর দেখতো যে এটা টাইট আসলে লুজ হয়ে গেছে। প্রায় সময় ডাইকানি আবার কাছে নিয়ে পিছন দিক থেকে তারা খুব শক্ত করে বেঁধে দিত। তো পরিবেশগুলো এমন ছিল যে ওখানে এক তো হাত সবসময় বাঁধা, আর ছোট্ট ঘর, ছোট্ট কোনো আলো বাতাসের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, ফ্যানের ব্যবস্থা নাই। আর শক্ত করে মাথা বাঁধা থাকার কারণে মাথা প্রচন্ড ব্যথা হয়ে যেত। এই মাথা প্রচন্ড ব্যথার কারণে অনেকে চিৎকার করতো। মাথা শক্ত করে বাঁধার কারণ ছিল যেন দ্রুত পাগল হয়ে যায়। আর এমনি আমার ক্ষেত্রে আমি জানি না অন্যদের ক্ষেত্রে এমন হয়েছে কিনা, আমার ক্ষেত্রে আমার জন্য যে কেন জানি তারা আমার ক্ষেত্রে বিশেষ শাস্তি নির্ধারণ করলো, আমাকে তারা ঘুমাইতে দিবে না। প্রথম 2-3 দিন তারা ঘুমাইতে দিল, লাগাতার 36 দিন আমার ঘুমের উপর নিষেধাজ্ঞা ছিল। দাঁড়ায় থাকতে হবে, বসা যাবে না, শোয়া যাবে না, ঘুমানো যাবে না। তো লাগাতার 36 দিন দাঁড়ায় থাকাটা আমার জন্য কতটা কষ্টকর ছিল। প্রথম 2-3 দিন সেটা কিছুটা স্বাভাবিক থাকলেও, বা প্রথম 2-3 দিনই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমি খুব চিৎকার চেঁচামেচি করতাম যে আমার মেরুদণ্ড ফেটে যাবে, এমন এক অবস্থা হয়ে গেছে। আমি তাদের কাছে অনেক কান্না করেছি, অনেক অনুনয় করেছি, অনেক হাতে পায়ে ধরেছি, অনেক রিকোয়েস্ট করেছি যেন আমাকে ব্যথার ট্যাবলেট দেয়, আমাকে যেন শোয়ার ব্যবস্থা করে, আমাকে যেন শুইতে যেন বাধা না দেয়। কিন্তু কথা একটাই, উপরের নির্দেশ, শোয়া যাবে না, স্যারের নির্দেশ, বসের নির্দেশ, শুইলে আমাদের চাকরি থাকবে না, তোকে শুইতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। তো ওখানে যে একটা দিন পার করা ছিল আমাদের জন্য একটা বছরের চেয়ে বেশি কষ্টকর ছিল। একটা মুহূর্ত পার করা আমাদের সেটা 36 দিন কি আপনি মানে ছিলেন, দাঁড়ায় থাকতে পারছিলেন নাকি? পারা তো যায় না, সেটা মানে ওই আমরা বাধ্য থাকতাম। কখনো কখনো মানে তারা যে আসা যাওয়া করতো বোটের আওয়াজে বুঝতে পারতাম। কখনো কখনো তারা একটু দূরে চললে, তারাও তো ডিউটির ক্ষেত্রে পুরোপুরি মানে কখনো কখনো একটু লুজ হয়ে গেলে বা তারা একটু দুর্বল হয়ে গেলে অথবা ডিউটি একটু দূরে গেলে তখন একটু বসে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু যখন আবার তারা আসছে তখনই দাঁড়া যেতাম, তাদের সামনে আমি বসতাম না, তাদের সামনে বসার চেষ্টা করতাম না। তারা কারণ তাদের সামনে বসলে তারা পিটানোর জন্য লাঠি নিয়ে আসতো, পিটা দিত। আর পিছন দিক দিয়ে হাত, আবার সামনে দিয়ে হাত বাঁধা ছিল, এটাকে পিছন দিক দিয়ে বাইরে উপরে ঝুলাই রাখার করতো, লোহার মধ্যে উপরে ঝুলাই রাখার জন্য এভাবে করতো। আর কখনো কখনো যখন নাকি কান্না করার চেষ্টা করতাম, মোনাজাত করার চেষ্টা করতাম, তখন মোনাজাতের মধ্যে আওয়াজ হলে চেষ্টা করতো। তেলাওয়াত করতে চাইলে তেলাওয়াতে আওয়াজ হলে চেষ্টা করতো। নামাজ পড়তে চাইলে কখনো দিনের রাতের মধ্যে নামাজের মধ্যে যদি একটু আওয়াজ হইতো তখন এসা মানে লাঠি নিয়ে দরজার মধ্যে এই আওয়াজ করতো। আর বলতে আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে মারতে হবে, আওয়াজ করলে নামাজ পড়া যাবে না। এভাবে এই পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। আর যখন নির্মাণ মানে যখন ওখান তো রাখার জায়গা, ওখান থেকে যখন নাকি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়তো, আমি জানি না কোথায় নিয়ে গেছে, সম্ভবত রেভ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হতো। আমাকে ওখান থেকে বের করা হয়তো, বের করে একটা গাড়িতে ওঠানো হয়তো, গাড়িতে অনেকক্ষণ চলার পরে সেই গাড়ি আবার থামতো, আবার ওখান থেকে বের করা হয়তো। তারপর সেখানে বিভিন্ন ধরনের টর্চার রুম, টর্চার চেয়ার, তারপরে টর্চার টেবিল, এগুলোর সামনে তারা বিভিন্ন ফোর্স সহ অনেক মানুষ দাঁড়ায় লাঠি নিয়ে একবার আমাকে চেয়ারের মধ্যে বাঁধলো। তারপরে বাঁধার পরে আমাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে, আমার চোখের মধ্যে টিস্যু দিয়ে আটকাই দিল, বিভিন্ন কিছু জিজ্ঞেস করলো, অনেক কিছু জিজ্ঞেস করলো। জিহাদ কত প্রকার, জিহাদ কি, আমি জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা, কোন কোন সংগঠনের সাথে জড়িত, ইত্যাদি অনেক তথ্য নাকি তাদের কাছে আছে। আমি বললাম আপনাদের কাছে যদি তথ্য থেকেই থাকে আমাকে জিজ্ঞেস করছেন কেন? পরে বলতেছে যে আমরা তোর কাছ থেকে শুনতে চাই, তোর কাছে তুই কি জানোস, আমরা জানি তুই অনেক কিছু জানোস, তোকে আমরা অনেকদিন যাবত ফলো করি, এই করি সেই করি, অনেক কথা। তখন আমি বললাম দেখেন আমার মাদ্রাসা পূর্বাচলে আমি যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হতাম, আমার ফেসবুক আইডি আপনারা খুঁজেন, দেখেন আমার ফেসবুকে কোনোদিন আমি এই জাতীয় কোনো পোস্ট করেছি কিনা, কোনো পোস্টার, কোনো ভিডিও, কোনো কিছু শেয়ার করেছি কিনা। তারপর আমি আমার মাদ্রাসায় মাহফিল করেছি শেখ আহমদুল্লাহকে নিয়ে, সুন্নাহ ফাউন্ডেশনের। আমি যদি অন্য কোনো মতাদর্শে আদর্শবান হইতাম তাহলে তো আমি শেখ আহমদুল্লাহকে না নিয়ে এই জাতীয় বক্তব্য যারা দেয় তাদেরকে নিয়ে আমি কথা বলাইতাম, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করাইতাম। আমি অনেক কিছু করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমার প্রথম বাচ্চা হয়েছে, তখন আমার বাচ্চার বয়স ছিল মাত্র 50 দিনের মতো। সেই অবস্থায় আমাকে গুম করা হয়। গুমের আগের পরিবেশগুলো অত্যন্ত মানে খুব ক্রিটিক্যাল একটা পরিবেশ ছিল। আমাকে যখন গুম করা হয় তখন ঢাকা মোহাম্মদপুর আমি একটা কাজে গিয়েছিলাম, মাদ্রাসায় একটা কাজে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাত 8:35 13 জানুয়ারি 2022 সালের রাত 8:35 রোজ বৃহস্পতিবার আমি রিক্সা থেকে নামছি, কৃষি মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট আলিফ বাস কাউন্টারে নামছি। আলিফ বাস কাউন্টার থেকে বাসে উঠে আমি কোয়েল বিশ্বর হয়ে পূর্বাচলে আসবো। তো সেখান থেকে হঠাৎ করে দেখছি যে এলাকার লাইটগুলো অন্ধকার, কেন জানি লাইটগুলো জ্বালানো না, লাইটগুলো বন্ধ হয়ে আছে
এক লোক এসে আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম পূর্বাচল মাদ্রাসার প্রিন্সিপাল? আমি বললাম জি আমি শফিকুল ইসলাম। আমি ভাবছি হয়তো ফেসবুকে অনেকেই দেখে বক্তব্য শুনে বা অনেকেই জানে, এই হয়তো এদিক থেকে হয়তো জিজ্ঞেস করেছে। একথা বলতে আমাকে কয়েকজন ঘিরে ফেলে আর বলে যে আমরা, তখন তারা র্যাবের লোক পরিচয় দেয় না, তখন বলে যে আমরা ডিবির লোক, সোজা এই গাড়িতে উঠ, নতুবা এখনই ব্রাশ ফায়ার করবো বা শুট করবো। তো আমি বিষয়টা বুঝতে পারছি যে আসলে তারা আমার বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলবে। গাড়িতে ওঠার সাথে সাথে আমার ফোন নিয়ে যায়, ফোন নিয়ে আমার ফোনকে ফ্লাই মোড করে ফেলে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কারা? তখন তারা বলতেছে যে আমরা যে প্রশাসন লোক, তোর সন্দেহ হয় কিনা? আমি বললাম আপনার যে প্রশাসন লোক এর পরিচয় কি? তখন তারা দুইটা পরিচয় আমার সামনে তুলে ধরে। একটা পরিচয় হচ্ছে একজন কার্ড দেখাইছে যে রেব ওয়ানের লোক, একটা বিষয়। আর ২ নম্বর বিষয় হলো যে তারা আমার পরিবারের পরিচয় দিতে থাকে, আমার বাড়ি কোথায়, আমার ছোট ভাই কি করে, আমার বাবা কি করে, আমাদের ব্যবসা বাণিজ্য কি আছে, ইত্যাদি ডিটেলস বলতে থাকে। তখন আমি বুঝতে পারলাম যে তারা প্রশাসনের লোক। তখন আমি জিজ্ঞেস করলাম আমাকে কেন নিয়ে আসছেন বা কোথায় নিয়ে যাচ্ছেন? তখন বলছে টেনশন কোনো কারণ নাই, আমরা ২-৩ ঘন্টা তোমার সাথে কথা বলবো, তো তারপরে তোমাকে দিয়ে আসবো। আমি বললাম দেখেন আমার বাবা খুবই অসুস্থ, গতকালকে রিপোর্ট আসছে করোনা পজিটিভ, উনি বাইরে যাওয়ার কথা ছিল, দুবাই যাওয়ার কথা ছিল, ফ্লাইট মিস হয়ে গেছে। আমার বাবা বৃদ্ধ মানুষ, ওনাকে জানান যে আমি প্রশাসনের কাছে আছি, আপনাদের কাছে আছি, ওনাকে জানান, তারপরে আপনারা যা করেন করেন। তখন তারা বললো যে না কোনো অসুবিধা নেই, তোমাকে ২-৩ ঘন্টা পরে আমরা মাদ্রাসায় দিয়ে আসবো, আর সেটা জানানোর প্রয়োজন পড়বে না, আর যদি জানানোর প্রয়োজন পড়ে আমরা সেটা জানাবো। তো আমি তাদের কাছে এই কথাগুলো বলতেছিলাম। এর মধ্যে কিছুক্ষণ পরে তারা একজন বলতে, স্যার চশমা পরিয়ে দিব। একথা বলে একজন আমার মানে চোখ বেঁধে ফেলে। আর এভাবে চলতে থাকে, গাড়ি কোথায় যেন চলছে আমি জানি না। এভাবে চলতে চলতে এক পর্যায়ে ফোনে একজনকে বলতেছে মামা নিয়ে আসতেছি, তোমার মেহমানদারির ব্যবস্থা করো। মামা নিয়ে আসতেছি, মেহমানদারির ব্যবস্থা করার কথা তারা ফোনে বলতেছে। আর এতে করে আমি বুঝতেছি হয়তো আমাকে আমার উপর তারা ব্যাপক টর্চার করবে, যেহেতু তারা প্রশাসনের পরিচয় দিয়েছে। তখন আমাকে কোথায় যেন নিয়ে যায়, গাড়ি থেকে থামানো হয়। তারপরে সেখানে গাড়ি থেকে নামানোর পরে একজন আমাকে বলতে সামনে চলো, সামনে চল, উপরে। এভাবে করতে করতে দোতলায় নিয়ে যায়। সেখানে আমার গায়ের যে পোশাক ছিল, দোতলায় নিয়ে আমাকে প্রথমে সার্চ করা হয়। তারপর আমার গায়ের যে পোশাক ছিল, আমার পোশাক খুলে ফেলা হয়। তারপর আমাকে পাগলের পোশাক পরানো হয়। আমি মোটেও প্রস্তুত ছিলাম না, আমার সাথে এমন আচরণ করা পাগলের হয়। পোশাক কি ভাই? পাগলের পোশাক হলো এমন বড় বড় পোশাক পরানো হয় যেগুলো নাকি একটা গেঞ্জি আমি গায়ে দিতে আমার হাঁটু পর্যন্ত ডেকে গেছে, এমন পোশাক। আর নিচে কি জানি লুঙ্গির মতো করে একটা পরানো হয়, আমার তো চোখ বাঁধে, আমি তো জানি না। তো তারপরে যখন নাকি আমি ভিতরে আমাকে নিয়ে যখন রাখা হলো, যাচ্ছি আস্তে আস্তে সামনে যাচ্ছি, যখন আমাকে পাগলের পোশাক পরানো হয়, কিছুক্ষণ পরেই আমাকে বলতেছে যে কোনোভাবেই দেখার চেষ্টা করবি না, যদি দেখার চেষ্টা করো 2টা চোখ খুলে ফেলবো। আমি এতে করে অনেক ভয় পেয়ে যাই যে তারা আসলে আমার চোখ খুলে ফেলবে। আর তাদের ব্যাপারে আমার যতটুকু আমাদের বিভিন্ন কাহিনী, বিভিন্ন বর্ণনা থেকে জানাশোনা, তারা এমনটা করতেই পারে, অসম্ভব কিছু না। প্রথমে যেহেতু আমাকে শুট করার কথা বলেছে, আমি কোনোভাবে দেখার চেষ্টা করি। এভাবে মানে কিছুদিন যাওয়ার পর আমি নিজ দিক, এই যে এদিকে বাধার পরে নিজ দিয়ে হালকা হালকা দেখা যায়, তখন তো আমি বুঝি আমার গায়ের পোশাক কেমন, এমনকি খাওয়ার সময় এগুলো তো এভাবে চোখ খুলে ফেলার কথা বলা হয়। তারপর আমাকে নিয়ে এক রুমের মধ্যে রাখে, শীতের দিন, একেবারে কনকনে ঠান্ডা শীতের দিন। তো সেখানে এই শীতের দিনে ছোট্ট পাতলা যে কম্বলগুলো মানুষ স্টেশনে গায়ে দিয়ে শুয়ে থাকে, এভাবে 2টা কম্বল দেয়, একটা নিচের জন্য আর একটা উপরের জন্য। আমাকে বলতেছে এই রুমে ঢুক, এই কথা বলেই ছোট এক রুমে ঢুকে আমাকে লক করে ফেললো। আর তারপরে এই আচ্ছা, 2টা কম্বল দিলে শুয়ে থাকে। এরপরে ওইখানে কতদিন ছিলেন? এখানে আমাকে 40 দিন রাখা হয়েছিল। আচ্ছা, আমরা ওইখানে ওরা কি ধরনের আচরণ করে ওইটা আরেকজনের কাছ থেকে শুনি। আমাদের এই যে এনামুল ভাইয়ের যিনি এখন পর্যন্ত গুম হয়ে আছেন, তার পরিবারের সদস্যরা আছেন। আমি দেখছি যে ছোট বাচ্চাটা ঘুমিয়ে যাচ্ছে। আমরা ওনাদের কাছ থেকে একটু শুনে আসি। ভাই জি। একটু বলেন। ইলিয়াস ভাইরে অনেকদিন যাবতই খুঁজতেছি, কিন্তু আল্লাহ আমার মনে হয় সেটা পূর্ণ করছে যে আমার ভাইয়ের ঘুমের বিষয়টা যদি ইলিয়াস ভাইরে জানাইতে পারতাম তাহলে হয়তো মনটা সান্ত্বনা দিতে পারতাম। এই যে একটু একটু ছোট ছোট একটু দুটো একটু বাচ্চা আছে একটু আমার, জোরে একটু জোরে কথা বলেন ভাই। হ্যাঁ, বলেন। ওই যে দেখতেছেন ওইটা ছেলে ছোট, আলামিন ভাইয়ের ছোট ছেলে, আর ওইটা মেয়েটা আলামিন ভাই বড়। আলামিন হুম, ভাই আমার আপন চাচাতো ভাই এবং আমার আপন ছোট ভগ্নিপতি। হুম, সে গাজীপুর দীর্ঘ 17 বছর একটা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন। গাজীপুর জয়দেবপুর থানার ছত্তর বাজার সংলগ্নে ঈদগাহ মাঠ। ওখান থেকে জানুয়ারি 30 তারিখ 2023 রাত 10টায় আনুমানিক তারে ডিবির পরিচয়ে ওটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এর 10-12 দিন আগে ওই এলাকা থেকে ফখরুল নামে আরো, ফখরুলের ছেলে আরো 4 জন, মোট 6 জন রে র্যাপ 1 সিটিডিসি উঠায় নিয়ে গেছে। কাউন্টার টেরোরিজম সিটিডিসি উঠায় নিয়ে গেছে। তখন আমার বাইরে যেদিন গ্রেপ্তার করা হয়, এদিন বলতেছে যে কিছুদিন আগে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে আপনি চিনেন? পরে বলতেছে হ্যাঁ চিনি। তো এদের সামনে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করবো, পরে এসে আপনাকে দিয়ে যাবো। পরে এই কথা বইলা নিয়ে গেছে গা। তো পাশের রুমে যে আরেকজন শিক্ষক ছিল তারে চাবিটা বুঝাই দিতে গিয়া তখন ওই শিক্ষকে জিজ্ঞাসা যে আপনারা কারা? পরে কইতেছে আমরা ডিবির লোক। পরে এই কথা বইলা কিন্তু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা সকালে থানায় গেছি। যাওয়ার পরে থানার ওসির সাথে তো দেখা করেই না। মানে থানার ভিতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তো পরে আরেকটা দারোগা আমাদেরকে বলতেছে যে আপনারা এখানে ঘোরাফেরা করে কোনো লাভ নাই। এখানে জিটিও নিত না, কিছু নিত না। আপনারা ঢাকা চলে যান। তো ঢাকা কোথায় যান? ডিবি হারুনের কাছে চলে যান। আপনার এলাকার লোক, আপনারা ওইখানে চলে যান, একটা সন্ধান পাবেন।
তো এখানে ডিবি হারুন ভাইয়ের অফিসে গেছি, নিচে গিয়া ইয়ে করছি, বসে রয়েছি। হারুন ভাই সিসি ক্যামেরা দেখা দেখা করে না, দেখা করে না, বুঝছেন ভাই। পরে দীর্ঘ 3 ঘন্টা সময় কাটানোর পরে হারুন ভাইয়ের ছোট ভাই জিয়ার এখানে গেলাম। জিয়া কইতেছে, তো এটা খুব সেনসিটিভ বিষয়, সিটিডিসির বিষয়, এটা তো এভাবে কোনো কিছু বলা যায় না। তবে বিকালে 50,000 টাকা পাঠায় দিয়েন, আমি একটা তথ্য দিব। তো এই কথা বইলা কিন্তু আমাদেরকে বিদায় করে দিছে। পরে আমরা বিকালে 50,000 টাকা নিয়েও গেছি।